কেমন হয় যদি মাত্র একটা দিন হাতে নিয়ে আমরা একই সাথে উপভোগ করতে পারি গভীর আধ্যাত্মিকতা, ইউরোপীয় ধাঁচের রাজকীয় ইতিহাস আর ভারত বাংলাদেশ সীমান্তের এক অদ্ভুত মায়াবী অনুভূতি। আজ আমরা মাত্র একদিনের জার্নিতে ঘুরে দেখব উত্তর চব্বিশ পরগনার তিনটি অসাধারণ জায়গা: কচুয়াধাম, ধান্যকুড়িয়া এবং টাকি। ঘটে বাবা দুধ পুকুরতে জল নিতে হবে, নিয়ে বাবাকে স্নান করিয়ে আচ্ছা, ধূপ মোমবাতি জলে মালা পরিয়ে এখানে চলে আসতে হবে। এখানে 9টার থেকে আপনার 11:30 12টার মধ্যে কাটলে খুব ভালো হয়, তেমন 12:30 খেতে দেয়। তিনটি জায়গায় ঘোরার পাশাপাশি আজকের ব্লগে থাকছে আপনাদের জন্য টাকির বুকে একদম কম খরচে একটা দারুণ রিভার ফেসিং হোটেলের সন্ধান, যেখানকার জানলা দিয়েই আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন ইছামতির অপরূপ রূপ। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মোহনা হোমস্টেতে। আমাদের জন্য যে ঘরটা দেওয়া হয়েছে সেই ঘরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কিছু কিছু সাইড সিনগুলো আপনাদের এক্সট্রা টোটো করে আপনাদের ঘুরতে হবে না। আর এই যে সামনেই একদম পুরো দেখবেন বাংলাদেশ, এটাই বর্ডার। সেটা হলো আপনি রুম থেকে বাংলাদেশে মানে বিসর্জনের টাইমে, পুজোর যে বিসর্জন হয় দুর্গা পুজো, সেই সময় রুম থেকে আপনি বিসর্জনটাও দেখতে পাবেন। 7:40 শিয়ালদা থেকে ছেড়ে আসা হাসনাবাদ লোকাল উঠে পড়লাম দমদম স্টেশন থেকে। ঘড়ির কাঁটা তখন প্রায় 8টা ছুঁই ছুঁই। একটার পর একটা স্টেশন পার হয়ে আমাদের ট্রেন ছুটে চলল হাসনাবাদের উদ্দেশ্যে। যদিও আমাদের গন্তব্য কাঁকড়া মির্জানগর। প্রায় 9:14 নাগাদ আমরা পৌঁছে গেলাম কাঁকড়া মির্জানগর। দমদম থেকে 7:55 ট্রেন ধরে এই মুহূর্তে আমরা পৌঁছেছি কাঁকড়া মির্জানগরে। এখান থেকে আমরা টোটো করে চলে যাব প্রথমে কচুয়াধাম, এবং সেই সঙ্গে কচুয়াধাম দেখে আমরা সেখান থেকে চলে যাব ধান্যকুড়িয়া। ইউরোপিয়ান ধাঁচে বহু রাজবাড়ি সেখানে রয়েছে, সেগুলি আমরা একে একে দেখব, এবং এরপর আমরা একই দিনে চলে যাব টাকি, এবং টাকির সাইট সিন আমরা একই দিনে করব। কাঁকড়া মির্জানগর রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়েই আপনারা কচুয়াধাম লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন। আমরা স্টেশন চত্বর থেকেই মাত্র 300 টাকা দিয়ে একটি টোটো রিজার্ভ করে সোজা মন্দিরের দিকে রওনা দিলাম। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব কিন্তু খুব বেশি নয়, মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার। আর এই পথটুকু পাড়ি দিতে সময় লাগবে প্রায় 15 মিনিট। আর এই অল্প সময়ের জার্নিতে চারপাশের পরিবেশটা দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল। পুরোপুরি আধ্যাত্মিক পরিবেশে মোড়া একটি জায়গা। কি অসাধারণ লাগছে এই চারিদিকের পরিবেশটা। দেখুন, বহু ভক্ত এসেছে এই কচুয়াধামে। আমরা এবার মূল মন্দিরটা দর্শন করব। একে একে রয়েছে ডালার দোকান। এখান থেকে আপনারা 50 টাকা বা 100 টাকা দিয়ে ডালা সংগ্রহ করতে পারেন পুজো দেওয়ার জন্য। এখানে যে ডালা পাওয়া যাচ্ছে, এই ডালাগুলোর কি দাম আছে যদি একটু বলেন? দাম আছে ধরুন, এই ফুল মালা ঘড়ি টড়ি নিলে 101 টাকার মধ্যে পাবেন। আচ্ছা, 101 টাকা ছাড়া? 201 টাকা, 301 টাকা, 501 টাকা, যেমন বলবেন আমরা ডালা সাজিয়ে দিই। আর ডালাতে কি কি থাকে? মিশ্রি, বাদশাল, নগন্দা, খাজা, অমৃতি। আচ্ছা, আর এই যে ঘরটা রয়েছে, ঘটে বাবা দুধ পুকুরতে জল নিতে হবে, নিয়ে বাবাকে স্নান করিয়ে আচ্ছা, ধূপ মোমবাতি জলে মালা পরিয়ে এখানে চলে আসতে হবে। এখানে আবার নাম করতে যেটা লেখা আছে সেই প্রসাদটা নিয়ে ব্রাহ্মণের কাছে দিয়ে দেবেন, পুজো করে দেবেন। এখানে 9টার থেকে আপনার 11:30 12টার মধ্যে কাটলে খুব ভালো হয়, তেমন 12:30 খেতে দেয়। আচ্ছা, এখানে 80 টাকা করে নেয় আর কি। 80 টাকা করে না? আর 9টা থেকে 11টার মধ্যে কুপন কাটতে হয়? হ্যাঁ, 12টার মধ্যে কাটলে হয়। আচ্ছা, নামটা একটু বলবেন? মনিকা পূজার দোকান। মনিকা পুজোর দোকান, ঠিক আছে, ধন্যবাদ। আমরা এগিয়ে চললাম কচুয়াধামের পরম পবিত্র দুধ পুকুরের দিকে। এই পুকুরের মাহাত্ম্য অপরিসীম, কারণ স্বয়ং বাবা লোকনাথ এখানে স্নান করতেন, এই জল ব্যবহার করতেন। বাবার সেই পবিত্র স্পর্শের কারণেই আজ ভক্তদের কাছে এটি দুধ পুকুর নামে পরিচিত। লোকবিশ্বাস, বাবার পুজো দেওয়ার আগে এই পবিত্র পুকুরে নিষ্ঠা ভরে ডুব দিলে মনের সব পাপ ও শরীরের সমস্ত রোগব্যাধি নিমেষেই দূর হয়ে যায়। এই পুণ্যভূমির সঙ্গে জড়িয়ে আছে বাবার দীক্ষার ইতিহাসও। বাবা লোকনাথ দীক্ষা নিয়েছিলেন বৈদিক পণ্ডিত ও সাধক ভগবান গাঙ্গুলির কাছে। গুরুদেব ভগবান গঙ্গোপাধ্যায় লোকনাথ বাবা ও তার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে দীক্ষা দেন। এরপর এই দুই বন্ধু গুরুর আশ্রয়ে কঠোর ব্রহ্মচর্য পালন করেন এবং গুরুর নির্দেশেই
সংসার ত্যাগ করে হিমালয়সহ বিভিন্ন স্থানে দীর্ঘকাল কঠিন সাধনা করেছিলেন। কচুয়াধাম নাকি চাগলাধাম, বাবা লোকনাথের আসল জন্মস্থান কোনটি তা নিয়ে বহু বছর ধরে ভক্তদের মধ্যে তীব্র দ্বিমত ছিল। কিন্তু পরবর্তীকালে তথ্য প্রমাণের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ে উত্তর 24 পরগনার এই কচুয়া গ্রামকেই বাবা লোকনাথের প্রকৃত ও প্রাতিষ্ঠানিক জন্মস্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পরম পবিত্র এই কচুয়াধামের আধ্যাত্মিক পরিবেশের মাঝে বেশ কিছুটা সময় কাটিয়ে সত্যি মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। আপনারা যদি এই মন্দিরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে মন্দিরের বাইরেই রয়েছে মন্দির কমিটির অফিস ঘর, সেখান থেকে আপনারা কুপন কেটে নিতে পারেন। ঘড়িতে তখন প্রায় 10:30। আমরা কচুয়াধাম থেকে রওনা দিলাম ঐতিহাসিক জমিদার বাড়ির শহর ধান্যকুড়িয়ার পথে। দূরত্ব খুব বেশি নয়, মাত্র 6 কিলোমিটারের মতো। টোটোতে চেপে এই পথটুকু যেতে সময় লাগবে বড়জোর 20 থেকে 25 মিনিট। চারপাশে শান্ত ও সুন্দর গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে টোটোর এই জার্নিটা বেশ ভালোই লাগলো। ধান্যকুড়িয়া পৌঁছে প্রথম দর্শনেই আমাদের নজর কেড়ে নিল ঐতিহাসিক ধান্যকুড়িয়া হাই স্কুল। আপনারা সামনে যে ভবনটি দেখছেন এর দিকে তাকালেই স্পষ্ট বোঝা যায় যে এর গাঠনিক শৈলীতে কতটা যত্ন নিয়ে ইউরোপীয় স্থাপত্যের ছোঁয়া দেওয়া হয়েছে। বিশাল আকারে এই খিলান ও রাজকীয় থামগুলো প্রাচীন এই বিদ্যাপীঠকে একটা আলাদা মাত্রা দিয়েছে। 19 শতকের মাঝামাঝি ও শেষের দিকে সেখানকার ধনী জমিদাররা তাদের ব্যবসা ও ব্রিটিশদের সাথে যোগাযোগের সূত্র ধরে গ্রামে ইউরোপীয় কায়দায় স্কুল, হাসপাতাল এবং প্রাসাদ নির্মাণ করেছিলেন। এই স্কুল ভবনটিও সেই ঐতিহ্যের অংশ। স্কুল পার হয়ে এবার আমরা চলে এলাম ধান্যকুড়িয়ার অন্যতম প্রধান আকর্ষণ বিখ্যাত গায়েন রাজবাড়ি বা গায়েন জমিদার বাড়ি। 19 শতকের মধ্যভাগে বিখ্যাত ব্যবসায়ী গায়েন পরিবারের মহেন্দ্রদের তৈরি এই বিশাল প্রাসাদটি ধান্যকুড়িয়ার ইউরোপীয় স্থাপত্যের সেরা নিদর্শন। সবচেয়ে চমৎকার বিষয় হলো এত বছর পার হয়ে যাওয়ার পরও রাজবাড়িটিকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। ফলে এর বিশালাকার থাম, ক্লক টাওয়ার, ঘড়িঘর, নিখুঁত কারুকার্য আজও একদম নতুন আর ঝলমলে। পুরনো দিনের রাজকীয় আভিজাত্য ও বর্তমানের যত্ন সব মিলিয়ে এই প্রাসাদটি দেখলে চোখ জুড়িয়ে যায়। এই রাজকীয় জমিদার বাড়িতেই সাহেব বিবি গোলাম, সূর্যতপার মতো আইকনিক বাংলা ছবি, এমনকি ইন্দো ফরাসি প্রযোজনায় লা নুই বেঙ্গলির মতো চলচ্চিত্রের শুটিং হয়েছে। আজও এখানে জাঁকজমক ও ঘটা করে দুর্গোৎসব পালিত হয়। এরপর আমরা এগিয়ে চললাম ধান্যকুড়িয়ার অন্যতম আকর্ষণ বল্লভ বাড়ি দেখার জন্য। 19 শতকে এই অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী শ্যামাচরণ বল্লভ এবং বল্লভ পরিবারের হাত ধরেই এই প্রাসাদোপম ভবনটি গড়ে ওঠে। বাড়িটির স্থাপত্যে ইউরোপীয় গথিক ও কোরিয়ান থিয়ান শৈলীর সাথে ভারতীয় ঐতিহ্যবাহী শিল্পকলার এক অপূর্ব সমন্বয় দেখা যায়। সুবিশাল খিলান ও কারুকার্যময় স্তম্ভ এবং সুউচ্চ চূড়ার কারণে দূর থেকে দেখলে এটিকে ইউরোপের কোনো মধ্যযুগীয় দুর্গের মতো মনে হয়। এটি হলো শাহু পরিবারের ঐতিহ্যবাহী প্রাসাদ ও বাগান বাড়ি। তৎকালীন সময়ে শহরের ব্যস্ততা থেকে দূরে কিছুটা নিরিবিলিতে সময় কাটানো এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠান উদযাপনের জন্যই এই বাগান বাড়ি তৈরি করা হয়েছিল। সাউদের বাগান বাড়ি দেখে এবার আমরা চললাম সাউদের রাজবাড়ি দেখার জন্য। 19 শতকের মাঝামাঝি সময়ে ধনকুবের ব্যবসায়ী পতিতচন্দ্র সাউ এই প্রাসাদটি গড়ে তুলেছিলেন। পাট, চিনি ও চালের ব্যবসা থেকে অর্জিত প্রাচুর্য দিয়েই তিনি এই প্রাসাদে ইউরোপীয় স্থাপত্য ও দেশীয় শৈলীর এক চমৎকার মেলবন্ধন ঘটান। বছরের অন্য সময়ে রাজবাড়ির এই গেটগুলো বন্ধ থাকলেও দুর্গাপুজোর সময় সবার জন্য এই গেট খুলে দেওয়া হয়। আমরা চলে এলাম গায়েনদের জমিদার বাড়ি দেখতে। ধান্যকুড়িয়ার প্রভাবশালী জমিদার ও ধনকুবের ব্যবসায়ী মহেন্দ্রনাথ গায়েন এই সুবিশাল বাগানবাড়িটি নির্মাণ করেন। পরিবারের বিলাসিতা, প্রকৃতি ও দিঘির সান্নিধ্যে অবসর যাপন এবং তৎকালীন ইংরেজ সাহেব ও অভিজাত অতিথিদের রাজকীয় আপ্যায়নের জন্য এটি তৈরি করা হয়। তৎকালীন ইউরোপীয় প্রাসাদের স্থাপত্যশৈলী এবং দেশীয় রুচির এক নিখুঁত মেলবন্ধন ফুটে উঠেছে গায়েনদের এই ঐতিহাসিক বাগানবাড়িতে। ধান্যকুড়িয়ার সমস্ত রাজবাড়ি দেখার পরে এবার আমরা রওনা দেবো কাঁকড়া মির্জাপুরের উদ্দেশ্যে। সেই স্টেশনেই সেখান থেকে আমরা চলে যাব টাকি এবং ঘুরে দেখব
টাকির বিশেষ জায়গাগুলো। তাহলে চলুন যাত্রা করা যাক স্টেশনের দিকে। এখান থেকে আমরা চলে যাব টাকিতে, মানে একদিনেই আমরা 3টি জায়গা কভার করব। এই মুহূর্তে ট্রেন আছে 12:28 নাগাদ, ঘড়িতে এখন বাজে 12:07। কাঁকড়া মির্জানগর থেকে টাকি রোডের দূরত্ব প্রায় 24 থেকে 25 কিলোমিটার। ট্রেনে সময় লাগে 35 থেকে 40 মিনিট। মাঝে রয়েছে 8টি স্টেশন। আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, যে কোনো সময় নামতে পারে বৃষ্টি। আমরা পৌঁছে গেলাম টাকি রোড স্টেশন। স্টেশনেই কোন কোন জায়গায় ঘুরতে কত খরচ পড়বে তার পুরো রেট চার্ট একদম স্পষ্ট করে টাঙানো আছে। তাই আপনারা এখানে যারা আসছেন স্টেশন থেকেই একদম একটি টোটো ভাড়া করে মনের মতো সাইট সিইং করে নিতে পারেন। তবে আপাতত আমরা বেশি দেরি না করে সোজাসুজি চলে যাচ্ছি আমাদের বুক করা হোটেলের দিকে। আগে সেখানে চেক ইন করে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ব টাকির সাইট সিইং করার জন্য। ধান্যকুড়িয়া এবং কচুয়াধাম ঘুরে এই মুহূর্তে আমরা এসেছি টাকিতে, এবং টাকিতে আমরা যে হোটেল থাকবো সেই হোটেলটাই আপনাদের এখন দেখাবো। এবং আর একদম ইছামতির ধারেই রয়েছে এই হোটেলটা। এটায় প্রবেশ করি এবং কী কী ফ্যাসিলিটি আছে, সুযোগ সুবিধা আছে সেগুলো জানার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মোহনা হোমস্টেতে। আমাদের জন্য যে ঘরটা দেওয়া হয়েছে সেই ঘরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। একদম ইছামতির ধারেই রয়েছে এই হোটেলটা। একটা রিভার ফেসিং একটা রুম পেয়েছি আমরা। দেখুন বয়ে চলেছে ইছামতি নদী এবং অপর পাড়েই বাংলাদেশ। এই রুম থেকে মানে বাইরের দিকের ভিউটা কিন্তু অসাধারণ। পুরোপুরি চারিদিকে সবুজ প্রকৃতির মধ্যে ঘেরা একটা সুন্দর হোমস্টে হলো এই মোহনা হোমস্টে। এবার দেখুন কী কী সুযোগ সুবিধা রয়েছে। যে বেডটা রয়েছে বেশ স্পেশিয়াস বেড রয়েছে একটা, 3 জন খুব ভালোভাবে এখানে থাকতে পারবেন। এছাড়া রয়েছে এসির সুব্যবস্থা। বিছানাটা বেশ স্পেশিয়াস, রয়েছে 2টি চেয়ার, একটি টেবিল, রয়েছে চার্জিং পয়েন্ট। বেশ অনেকগুলো চার্জিং পয়েন্ট রয়েছে এই ঘরেতে। তো সমস্ত কিছু দিক দিয়ে এই ঘরটা কিন্তু বেশ ভালো লাগলো আমাদের। যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা কিন্তু অনায়াসে এই রুমেতে থাকতেই পারবেন। ঘরের মধ্যে রয়েছে একটি বেসিন, এবার রয়েছে একটি মিরর, এবং এবার আমি টয়লেটটা দেখিয়ে দিই। হোমস্টের টয়লেটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রয়েছে ওয়েস্টার্ন কমোড, শাওয়ার, বালতি, মগ, প্রয়োজনীয় সব কিছুই পেয়ে যাবেন এই টয়লেটে। সমস্ত দিক দিয়ে বিচার করলে এই ঘরটা কিন্তু একটা আদর্শ ঘর এই টাকিতে এসে ভ্রমণ করার জন্য। এই ঘরে থেকেই আপনারা টাকির যে বিভিন্ন সাইট সিইংগুলো আছে সেগুলো করে নিতে পারেন। আসুন আমরা এই হোটেলের যে ওনার তার সঙ্গে কিছু কথা বলে নিই। আপনাদের এই হোটেলে কেউ আসে তারা কী কী ধরনের সুযোগ সুবিধা পাবে যদি একটু বলেন। সুযোগ সুবিধা বলতে আমার নিচেই ক্যান্টিন আছে, ওখান থেকে খাওয়া দাওয়াও পেয়ে যাবেন। আচ্ছা, তাছাড়া ফ্রি ওয়াইফাই আছে। আর তার থেকে বড় কথা, কিছু কিছু সাইট সিনগুলো আপনাদের এক্সট্রা টোটো করে আপনাদের ঘুরতে হবে না, কারণ এখান থেকে জানলা দিয়ে আপনি 3 নদীর মোহনাটা দেখতে পাচ্ছেন, সোনার বাংলার এই পুরো ভিউটা দেখতে পাবেন। ঠিক আছে, সোনার বাংলার পুরো ভিউটা দেখতে পাবেন। আর এই ছাদে, এই হোটেলের ছাদের থেকে একদম পুরো নদীটা মোটামুটি কভার করতে পারবেন, দেখতে পাবেন। আর এই যে সামনেই একদম পুরো দেখবেন বাংলাদেশ, এটাই বর্ডার। ঠিক আছে, বিএসএফদের ফেন্সি আছে, প্লাস এই যে সামনেরটা দেখতে পাচ্ছেন পুরোটাই বাংলাদেশ। একদম ঘরে রুমে বসে দেখতে পাবেন আপনারা বাংলাদেশ। আর এটা ইছামতি নদী বয়ে চলেছে। ইছামতি, ওইদিকে কালিন্দী বিদ্যাধরী, দুটো ভাগ হয়েছে। আচ্ছা, এবার যদি জিজ্ঞেস করি যে কী কী ধরনের চার্জ আছে আপনাদের ঘরে থাকার জন্য, এসি বা নন এসি রুমের? এসি রুম তো 1200 টাকা করে দিচ্ছি, আর নন এসি 800 টাকা আছে, 700 টাকা আছে। ঠিক আছে, আর আপনার খাওয়া দাওয়া একদম পুরো ঘরোয়া খাবার দেওয়া হয়। খাবার দাওয়া যা হয় এখান থেকেই রান্না বান্না সব, মানে ঘরোয়া খাবার, ঘরোয়া খাবার দাবার। আর এখান থেকে যদি কেউ ধরুন সাইট সিন করতে চায়, হ্যাঁ সাইট সিন করতে গেলে এখানে অ্যাভেলেবেল টোটো গাড়ি, মানে এটা কি আপনারাই করে দেবেন? আমাদের বললে আমরা করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, এই হোটেলে যদি কেউ আসতে চায় তারা টাকিতে নেবে, কিভাবে আসবে? টাকিতে আপনি শিয়ালদা থেকে যদি আসতে চান, শিয়ালদা থেকে ডাইরেক্ট হাসনাবাদ লোকাল ধরে হাসনাবাদে লেগে যেতে পারেন, কিংবা টাকি লাগতে পারেন। ওখান থেকে টোটো
করে আসলে বলবেন যে সোনার বাংলা যাব কিংবা গোপাল ভাটা বললেও হয়ে যাবে নিয়ারেস্ট। তো এই অ্যাড্রেসটা বললে দিয়ে দেবে, খুব জোর 15 টাকা করে হেড মাথা পিছু নেবে। আর যদি কেউ সাইট সিন করতে যায় তাহলে টোটো আপনারাই করে দেবেন অ্যারেঞ্জ? হ্যাঁ, টোটোকে আমি অ্যারেঞ্জ করে দিই। বোর্ডিং যদি করে কেউ সেটাও অ্যারেঞ্জ করে দিতে পারি। বোটিংয়ের কি চার্জ আছে? এখানে বোর্ডিংয়ের 1100 থেকে 1200 টাকার মধ্যে বোর্ডিং করতে পারবে। আধ ঘন্টা আপনার 1200 টাকা পড়বে, আর 1800 টাকা আপনার 1 ঘন্টা পড়বে। 1 ঘন্টা পড়বে। সব থেকে একটা বিষয় আছে, সেটা হলো আপনি রুম থেকে বাংলাদেশে মানে বিসর্জনের টাইমে, পুজোর যে বিসর্জন হয় দুর্গা পুজো, সেই সময় রুম থেকে আপনি বিসর্জনটাও দেখতে পাবেন। মানে বাংলাদেশের বিসর্জন এবং ইন্ডিয়ার বিসর্জন দুটো একসঙ্গে এখান থেকে মোটামুটি দেখতে পাবেন রুম। মানে এটা কি রুমে বসে দেখা যাবে? হ্যাঁ, একদম এখানে বসেই দেখতে পাবেন আপনারা, একদম এই সাইডটা। আচ্ছা, বিসর্জনটা হয়। তো দুর্গাপুজোর সময় যদি কেউ আসে তাহলে আপনারা এখানে থেকে সমস্ত কিছু দেখতে পারবেন। একদম একদম একদম। নামটা একটু বলবেন? আমার নাম সোমনাথ দাস, আমার হোটেলের নাম মোহনা হোমস্টে। ঠিক আছে। আর আপনার ফোন নাম্বারটা? ফোন নম্বর 7319269237। গুগলেও সার্চ করতে পারবেন, মোহনা হোমস্টে বলে গুগল ম্যাপে সার্চ করলেও ওখানেও নাম্বার দেওয়া আছে, ওখান থেকেও লোকেশনটা একবার দেখে নিতে পারেন। আচ্ছা, ধন্যবাদ, এটুকুই জানার ছিল। আপনারা সবাই আসবেন, ভিজিট করে যাবেন একবার হোমস্টে মোহনা। অবশ্যই, ধন্যবাদ। ঠিক আছে। খিদেটা ভালোই পেয়েছিল, তাই চলে এলাম লাঞ্চ করার জন্য। আজকে লাঞ্চের মেনুটা ছিল একদম ঘরোয়া আর শান্তিদায়ক। গরম গরম ভাত, ডাল, মচমচে আলু ভাজা আর দারুণ একটা 5 মেশালি তরকারি। আপনারা যদি এখানে আসেন তাহলে আপনাদের পছন্দ মতো ডিম, মাছ বা চিকেন যাই খেতে চান না কেন একটু আগে জানিয়ে দেবেন। এনারা একদম বাড়ির স্টাইলে ফ্রেশ রান্না করে দেয়। একদম তৃপ্তি করে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইং করার জন্য। প্রথমেই আমরা চলে গেলাম টাকির বিখ্যাত জোড়া শিব মন্দির দেখার জন্য। ইছামতি নদীর তীরের এই প্রাচীন শহর টাকির অন্যতম প্রধান আকর্ষণ হল প্রায় 300 বছরের পুরনো জোড়া শিব মন্দির। এই দুটি মন্দিরে মহাদেব ভৈরব ও রুদ্ররূপে বিরাজ করছেন। জোড়া শিব মন্দির দেখার পর আমরা চলে এলাম টাকির অন্যতম সেরা আকর্ষণ ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন প্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর ঐতিহাসিক বাড়িতে। উনি ভারতীয় সেনাবাহিনীতে ও দেশের সেবায় ওনার অসামান্য অবদানের জন্যই শুধু বিখ্যাত নন, টাকির এই রায়চৌধুরী পরিবার হলো এখানকার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী জমিদার বংশ। এই বাড়ির বিশাল দুর্গাদালানটি আজও রায়চৌধুরী পরিবারের পুরনো আভিজাত্যের সাক্ষ্য নিয়ে দাঁড়িয়ে আছে। পাশেই রয়েছে সেই রাজবাড়ি যেখানে শুটিং হয়েছিল বহু চর্চিত সিনেমা গয়নার বাক্সর। পরবর্তী স্পটে যাওয়ার পথেই চোখে পড়ল সেই নলকূপটির। তৎকালীন সময়ে সাধারণ মানুষের পানীয় জলের কষ্ট দূর করতেই এটি তৈরি করা হয়েছিল। এখন অবশ্য এই নলকূপ থেকে আর জল পড়ে না, তবে ইতিমধ্যেই আকাশ থেকে জল পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টিকে সঙ্গী করেই আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী স্পটে। এখানেই জনপ্রিয় বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল। একদম ছায়া ঘেরা, শান্ত, সবুজে ভরা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছে সেই ছোট্ট ঘরটি, যেখানে সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোর শুটিং করা হয়। ঘরটার পাশাপাশি চারপাশের প্রকৃতিও দারুণ। ঠিক পাশেই চোখে পড়ল কিছু বাক্স রাখা রয়েছে, যেখানে একবারে প্রাকৃতিক উপায়ে মৌমাছি পালন করে খাঁটি মধু সংগ্রহ করা হয়। আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য মিনি সুন্দরবন। তবে মিনি সুন্দরবন যাওয়ার আগে একটা বিএসএফ ক্যাম্প পড়বে, সেখানে আপনাকে পরিচয়পত্র জমা দিতে হবে। তারাই একটা সিরিয়াল নম্বর দেবে এবং সেই সিরিয়াল নম্বরটা আপনাকে মনে রাখতে হবে, কারণ ঘুরে আসার পর সেই আধার কার্ড বা ভোটার কার্ড যেটাই আপনি দিয়ে থাকুন না কেন সেটি সংগ্রহ করার জন্য আপনাকে সিরিয়াল নম্বরটি বলতে হবে। আমাদের আগের টোটো কিন্তু একদম শেষ পর্যন্ত যাবে না। ক্যাম্প থেকে আপনাকে একটা টোটো বা মোটর ভ্যান নিয়ে আপনাকে মিনি সুন্দরবনের দিকে এগোতে হবে। সময় লাগবে 5 থেকে 8 মিনিট।
মাথাপিছু 20 টাকা ভাড়া দিয়ে এই ঝিরঝিরে বৃষ্টির সঙ্গ নিয়েই আমরা পৌঁছলাম মিনি সুন্দরবনে। বৃষ্টির ছাটে চারপাশের সবুজ যেন আরও বেশি সতেজ আর জীবন্ত হয়ে উঠেছে। মূল সুন্দরবনের আসল আমেজটাই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ছোট্ট জায়গায়। আমাদের চোখের সামনে এখন ছায়াঘেরা ঘন ম্যানগ্রোভ জঙ্গল, মাথার ওপরে গাঢ় গাছের ছাদ, তার ওপর ঝরে পড়া বৃষ্টির ফোঁটা এক অপূর্ব পরিবেশ তৈরি করেছে। এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে সুন্দরবনের অতি পরিচিত সুন্দরী গেওয়া গাছ, রয়েছে গোলপাতার জঙ্গল। আর এই গাছগুলোর পাতাগুলো দেখতে বেশ লম্বা লম্বা, অথচ তাও এর নাম গোলপাতা। আর একটু নিচের দিকে মাটির দিকে তাকালেই দেখতে পাবেন মাটির বুক চেড়ে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে অজস্র শ্বাসমূল। পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর নয়া হাওয়া আর ভিজে মাটির গন্ধে মনে হয় সত্যি যেন সুন্দরবনে চলে এসেছি। ঝিরঝিরে বৃষ্টির মাঝে ভিজতে ভিজতে পাখির ডাক শোনা আর প্রকৃতির এত কাছে আসার এই অভিজ্ঞতা সত্যি দারুণ। টিপটিপ করে বৃষ্টি আর চারপাশের একদম নিঝুম পরিবেশ, আর মাইলের পর মাইল গাছে ঘেরা এক সবুজ মায়াজাল। আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম মিনি সুন্দরবনের ওয়াচ টাওয়ারের দিকে। মনের মধ্যে দারুণ একটা আশা ছিল, হয়তো ওপর থেকে দূর দূরান্তের বেশ ভালো ভিউ পাওয়া যাবে। কিন্তু ওয়াচ টাওয়ারে উঠে চারপাশটা যখন দেখলাম, শুধুই দেখলাম ঘন আর বিশাল গাছের মাথা দিয়ে ঢাকা পুরো জঙ্গল। সত্যি বলতে আলাদা করে তেমন কিছুই চোখে পড়ল না। আমরা এসে পৌঁছালাম মালদ্বীপ রিসর্টে। এখানে প্রবেশ করার জন্য টিকিট মূল্য 20 টাকা। ভেতরে পা দিয়েই চারপাশের পরিবেশ দেখে চোখ জুড়িয়ে গেল। প্রথমেই আমাদের নজর কাড়ল সুন্দর একটি পাখিরালয়। সেখানকার নানা রঙের পাখির কিচিরমিচির শব্দ পুরো পরিবেশটাকে এক অন্যতম প্রাণবন্ত রূপ দিয়েছিল। আর একটু এগোতেই চোখে পড়ল ছোটদের জন্য চমৎকার একটা পার্ক, যা বাচ্চাদের পাশাপাশি বড়দেরও বেশ ভালো লাগবে। তবে এই রিসর্টের আসল যে আকর্ষণ এবং যার জন্য এমন নামকরণ, তা হলো একদম জলের ওপর তৈরি এখানকার নান্দনিক কটেজ বা রুমগুলো। ঠিক যেন অন্যরকম একটা আবহ। জলের ওপর ভাসমান এই ঘরগুলোর সাথে যাতায়াতের জন্য রয়েছে সুদৃশ্য কাঠের চমৎকার সব ব্রিজ। টাকির মালদ্বীপ রিসর্ট ঘোরা শেষ করে আমরা চলে এলাম টাকির আরও একটি জনপ্রিয় পয়েন্টে, যেখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে আই লাভ টাকি। ঠিক তার পাশেই অবস্থান করছে ঐতিহ্যবাহী রাজবাড়ি ঘাট। যারা টাকিতে একদিনের শর্ট ট্রিপ বা নাইট স্টে প্ল্যান পৌঁছলাম আমাদের ভ্রমণের একদম শেষ গন্তব্যে
টাকির রামকৃষ্ণ মিশন। ততক্ষণে চারপাশ জুড়ে সন্ধ্যা নেমে গেছে আর বৃষ্টিটাও থেমে গেছে। এমন সুন্দর শান্ত আধ্যাত্মিক আমেজে ভরা এমন একটা জায়গায় এসে ভ্রমণের ইতি টানতে পেরে সত্যি মনটা অদ্ভুত শান্তিতে ভরে গেল। নদিয়ার ইতিহাসের শহর টাকির প্রতিটি মুহূর্তই ছিল দারুণ। আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।